আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। বিএনপি সরকারের জন্য প্রথম এবং অন্যতম চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি কমানো। অন্তর্বর্তী সরকারের নানা চেষ্টার পরও মূল্যস্ফীতি এখনও 8.5% বেশি। ব্যবসা বাণিজ্যে গতি, দেশি বিদেশি বিনিয়োগ, রপ্তানি বৃদ্ধি সহ রাজস্ব আদায় বাড়ানো গেলে মূল্যস্ফীতি কমবে বলে আশা করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। অনুরাগ বা বিরাগের বশবর্তী না। প্রায় 23,25,000 কোটি টাকা ঋণের বোঝা নিয়ে দেশের দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার। সাথে চ্যালেঞ্জ রয়েছে অন্তর্বর্তী সরকার ঘোষিত পে স্কেল বাস্তবায়নের অতিরিক্ত বোঝা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে, গেল মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.58%। আর রমজানকে সামনে রেখে নতুন করে কিছু খাদ্যপণ্যের দাম আরও বেড়েছে। যেমন রমজানে অতি প্রয়োজনীয় লেবু, শসার দামও আকাশচুম্বী। বাংলাদেশে সবসময় এটা প্রতি বছরই দেখা যায়, রমজানের শুরুতেই জিনিসপত্রের দামগুলো বেশি থাকে। রমজানের তো তাৎপর্য এটা না, রমজানের তাৎপর্য শুরু থেকেই কমানো। 7 দিন আগে তো প্রথম রমজান ছিল, প্রথম রমজান 80 টাকা হালি ছিল, 7 দিন পরে হয়েছে মরা যেত 50 টাকা হালি। 140 টাকা হালি ছিল, 120 টাকা ছিল, 140, 120। পণ্যের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা, বিনিয়োগ ও কর্মসংস্থান ধসের পাশাপাশি বিপুল পরিমাণ ঋণ নেয়ার কারণেও মূল্যস্ফীতি বেড়েছে বলে মনে করেন তারা। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, তারপর যে সিন্ডিকেশনটাকে টোটালি তুলে দেয়া এবং সার্বিকভাবে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে একটা গতি আনা, এটা যদি হয় তাহলে আসলে সত্যিকার অর্থে মূল্যস্ফীতি যে প্রভাবটা, সেটা আমরা এই যে বিষয়গুলোকে যদি সঠিকভাবে অ্যাড্রেস করা হয় তাহলে মূল্যস্ফীতি কমের একটা সুফল জনগণ পাবে। চলতি অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রা 4,99,000 কোটি টাকা থাকলেও প্রথম 6 মাসে লক্ষ্যের তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে 46,000 কোটি টাকার বেশি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব আদায় ও ব্যবসা বাণিজ্যের সুস্থ পরিবেশ ও খরচ কমানো সহ সুশাসন নিশ্চিতের কথা বলেন তারা। মূল্যস্ফীতির চাপ আছে, বিনিয়োগে স্থবিরতা আছে, কর্মসংস্থানের ক্ষেত্রে চাঞ্চল্য তেমন দেখা যাচ্ছে না। বাজারে সাপ্লাইয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে ম্যানিপুলেশন, এগুলো আমরা দেখি মধ্যস্বত্ব যারা আছে, সেটার সম্বন্ধে যদি একটা জিরো টলারেন্স দিতে পারেন তাহলে রমজানের সময়ও আমরা এটার একটা ইতিবাচক প্রতিফলন আমরা দেখতে পাবো। মূল্যস্ফীতি কমাতে শুল্ক কমিয়ে বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় জেল থেকে মুক্তির 2 ঘন্টার মধ্যেই ইমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 8:30টার দিকে উপজেলার মাসদাই মিস্ত্রিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন মাসদাইয়ের ঘোষেরবাগ এলাকার ওমর খৈয়ামের ছেলে। নিহতের স্বজনরা জানান, 1.5 মাস আগে মাদক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয় ইমন। সন্ধ্যায় জামিনে মুক্ত হয়ে বাসায় ফিরলে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ফেরদৌস, জাহিদ, চক্ষু হৃদয় ও চশমা সাব্বির তাকে ডেকে নিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান। ফেরদৌসে ডাক্তার নিয়া ও কুবাইছে, জাহিদও কুবাইছে, চক্ষু হৃদয় কুবাইছে, বিল্লালের ছেলে হৃদয় কুবাইছে। ওই দুপুরে ধরাই নিছে পুলিশের বড় বিচয়া ভগবান গেছে, এই লেগে ইমন আবার পাইছে রেবের সামনে এসে কি ইমন চিয়া আমাকে লগে ইমনে যাইতে চায় না, কয় স্যার আমার ওরা মাইরা লাগবে স্যার, আমি যদি আপনাকে লগে যাই এই কাম হইল রে। রমজান ঘিরে বেড়েছে বিভিন্ন নিত্য পণ্যের দাম, এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, রমজানের বিভিন্ন পণ্যের দামের বিষয়ে বিস্তারিত জানাবেন। জি ফারহিনা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার সবসময় ঊর্ধ্বমুখী থাকে। রমজান শুরু হওয়ার আগেও কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, তবে এই মুহূর্তে কিন্তু কিছুটা কিন্তু আসলে দাম কমতে শুরু করেছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটা কম বললেই চলে। আমি যদি বলি, আসলে সালাতের জন্য যেই শসা বা ক্ষীরা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা বিক্রি হচ্ছে আজকে 80 টাকা কেজিতে, এবং গাজর বিক্রি হচ্ছে তাও 60 টাকা 70 টাকা কেজিতে, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি 70 থেকে 80 টাকা। সালাতের
যে আইটেমগুলো সেগুলো কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। তবে মাছ এবং মাংসের দাম কিন্তু আগের মতোই ঊর্ধ্বগতি রয়ে গেছে এবং বিভিন্ন ধরনের যেই মাছ রয়েছে সেই মাছ কিন্তু আসলে কেজি প্রতি আকার ভেদে বিভিন্ন প্রকার ভেদে কিন্তু 2 থেকে 250 টাকা বৃদ্ধি পেয়েছে এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা থেকে 1000 টাকা কেজিতে এবং হাড় ছাড়া হাড়যুক্ত গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকা। ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 195 টাকায়, যেটা গত সপ্তাহে 200 টাকা ছিল, এই সপ্তাহে 5 টাকা কমেছে এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 630 টাকাতে 20 টাকা কমেছে কেজিতে এবং সোনালী মুরগির দাম বেড়েছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা থেকে 350 টাকা এবং ব্যবসায়ীরা জানালো এটাতে 20 টাকা বৃদ্ধি পেয়েছে এবং যে মাছ রয়েছে সেই মাছের কিন্তু আসলে কেজি প্রতি বেড়েছে 200 থেকে 250 টাকা এবং ব্যবসায়ীরা যেটা বললো আসলে রমজানের মধ্যে মাছের দাম কিছুটা বাড়তি থাকে। তবে এখানে কিন্তু ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু সবসময় একটা কথাই বলে সরবরাহ কম, কিন্তু আসলে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। একই সাথে মিঠা পানি এবং লবণাক্ত পানির যে মাছ সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাজারে আছে, কিন্তু কোনোটাই কিন্তু কমতি নেই। এরপরও ক্রেতাদের অভিযোগ হচ্ছে যে ব্যবসায়ীরা কিন্তু আসলে যে যার মতো করেই কিন্তু তারা ব্যবসা করছেন, এদেরকে আসলে কোনোভাবেই যে নিয়ন্ত্রণ করবে সেটাও না। তবে প্রতিদিন কোথাও না কোথাও কোনো বাজারে কিন্তু আসলে মনিটরিং হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মনিটরিং হয়ে থাকে ততক্ষণ পর্যন্ত। এরপরে কিন্তু ব্যবসায়ীরা তারা তাদের আগের যে অবস্থান সেখানে কিন্তু ফেরত যেতে তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন বলে মনে করে এখানকার যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা। তবে ছোলা বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা, গত সপ্তাহের তুলনায় 5 টাকা কমেছে এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80-85 টাকা, কিছুটা কমেছে। একই সাথে যেই খেসারি সেটাও কিন্তু কিছুটা 5 থেকে 10 টাকা কমেছে কেজি প্রতি। সব কিছু মিলেই আসলে কিছুটা কম আছে এবং যেই সবজি আছে সেই সবজিও কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে। তবে সাধারণ ক্রেতাদের একটাই অভিযোগ, সেটি হচ্ছে মাছ মাংস এই দুইটার দাম কিন্তু খুবই ঊর্ধ্বগতি। কোনোভাবেই যে আসলে এদেরকে নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে একটাই অভিযোগ, সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত মনিটরিং করা হয় ততক্ষণ পর্যন্ত। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে তারা বলেছেন তারা প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো বাজারে কিন্তু তারা মনিটরিং করছেন এবং অভিযান চালাচ্ছেন। অভিযানে কিন্তু বেশ জরিমানা করছেন। এরপরও ব্যবসায়ীদেরকে আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে কিন্তু যেই জিলাপি ইফতারির যেই অন্যতম একটা আইটেম জিলাপি, সেই জিলাপিতে আসলে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করছে, এই জন্য কিন্তু আসলে যথেষ্ট জরিমানা করা হয়েছে। এরপরও কিন্তু তাদেরকে সেখান থেকে ফেরানো যাচ্ছে না। এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল। পাবনার ঈশ্বরদীতে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। বাড়তি দরে কেনায় বড় মৌসুমে কৃষকেরা পড়েছেন বিপাকে। ফসলের উৎপাদন খরচ বাড়ায় কাঙ্ক্ষিত ফলন পেলেও লোকসানের শঙ্কা তাদের। সরবরাহ কমের অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করা হচ্ছে সব ধরনের সার, এমনটাই অভিযোগ কৃষকদের। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পাবনার ঈশ্বরদীতে পুরোদমে চলছে বোরো আবাদের মৌসুম। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত কৃষকেরা। বিস্তীর্ণ মাঠ জুড়ে ধুম পড়েছে ধান রোপণের। তবে ধান রোপণে ভরা মৌসুমে সারের সংকট দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। সরকার নির্ধারিত মূল্য দোকানে টাঙানো থাকলেও বস্তা প্রতি 150 থেকে 500 টাকা পর্যন্ত অতিরিক্ত মূল্য দিয়ে কিনতে হচ্ছে সার। অভিযোগ করছেন সরবরাহ কমের অজুহাত দেখিয়ে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্য নিচ্ছেন ব্যবসায়ীরা। সার যা পাওয়া যাচ্ছে, সময় পাওয়া যায়, সময় পাওয়া যায় না। যা পাওয়া যায় আল্লাহ দুনিয়ার টাকার দাম। 1 কেজি সারের দাম 55 টাকা খুচরা বাজারে। ওরা তো লিয়ে আসে কম, কিন্তু আমরা গেলি পারি কম বেশি দাম নেয়। বর্তমানে আবহাওয়া খুব ভালো, শীত নাই, আশা করা যায় অনেক ভালো হবে ইনশাল্লাহ। ডিলাররা করছে যে এরকম সারের দাম বেশি, সার পাওয়া যাচ্ছে না, তারে 4 টাকা নিচ্ছে এক, রেট নিচ্ছে আরেক। প্রত্যেকটা কীটনাশকের দামই হচ্ছে বাড়তি। 100 মিলি বোতল ছিল হয়তো 120 টাকা, এখন হয়েছে 160 টাকা এক বছরের ভিতরে। ডিলারেরা তো সিন্ডিকেট করে। এদিকে মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা, জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। আশা করা যাচ্ছে আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জন করবে। আর আমরা কৃষকদেরকে সার্বক্ষণিকভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার ও কীটনাশক পায়, এজন্য আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। সার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি কীটনাশকের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণ করার দাবি পাবনার ঈশ্বরদীর কৃষকদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।
সকাল 10:30টায় সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে নিউমারিং কন্টেইনার টার্মিনাল বিষয়ে সভায় বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী বিলাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিলাল, নিউমারিং কন্টেইনার টার্মিনাল ও ফ্যামিলি কার্ড নিয়ে বিস্তারিত জানাবেন। ফারিনা, আপনাকে আসলে আমি জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিনের মতো আজকেও সকাল 9:10 কিন্তু সচিবালয়ের যে তার যে নির্দিষ্ট যে দপ্তর রয়েছে সেখানে কিন্তু পৌঁছেছেন। আজকে যদি আমরা প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচিটি আমরা যারা বলে রাখি, আজকে কিন্তু শুরুতেই সকাল হচ্ছে যে ডিপি, আমরা জানি চট্টগ্রামের যে নিউমারিং যে কন্টেইনার রয়েছে সেই কন্টেইনারের বিষয়ে একটি বিশেষ সভা রয়েছে। আমরা জানি যে বিগত সরকারের আমলে এই চট্টগ্রামের নিউমারিং কন্টেইনার ডিপি ওয়ার্ল্ডকে বিদেশ ভিত্তিক প্রতিষ্ঠান একটি পরিচালনা করার জন্য ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথা থাকলেও সেটি নিয়ে কিন্তু অনেক নানা গুঞ্জন ছিল, অনেক আন্দোলন হয়েছিল যে আসলে বিদেশি প্রতিষ্ঠানকে এই পরিকল্পিতভাবে এটি দেয়া হচ্ছে। যেখানে আমরা জানি যে ডিপি ওয়ার্ল্ড পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের সবাই কিন্তু এখানে উপস্থিত থাকবে। পরবর্তীতে আরেকটি সভা রয়েছে যেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। আমরা জানি যে বিএনপি সরকারের নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী তাদের শুরুতেই যে প্রায়োরিটি ছিল সেটি ফ্যামিলি কার্ড। এটি কিন্তু প্রধানমন্ত্রী প্রথম দিন অফিসে যেদিন করেছেন সেদিন কিন্তু এই সংক্রান্ত একটি সভা হয়েছে। সেই সভায় একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটিকে আসলে বলা হয়েছে 3 থেকে 4 দিনের মধ্যে একটি রিপোর্ট দিবে। সেই রিপোর্টের ভিত্তিতে আসলে ফ্যামিলি কার্ড, যেহেতু ঈদের আগেই ফ্যামিলি কার্ডটি দিবে, তারা আসলে কোন পর্যায়ে দিবে, প্রথমে কয়টি উপজেলায় দিবে, সেই বিষয়টা আসলে সিদ্ধান্ত দিবে। আসলে কোন প্রক্রিয়ায় দিবে সেটি প্রত্যেকটি ফ্যামিলি কার্ডে আসলে কত টাকা থাকবে সেই বিষয়টা হয়তো আজকে আমাদের যে কন্টেইনারের সবার পরে যেই সভাটি হবে সেই সভাতে আসলে জানিয়ে দিতে পারবো আসলে যে সিদ্ধান্তটি হবে যে ফ্যামিলি কার্ড কোন প্রক্রিয়া হচ্ছে, কত টাকা হচ্ছে এবং ঈদের আগে কোন কোন উপজেলা যাচ্ছে। এই দুটি গুরুত্বপূর্ণ সভা কিন্তু আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু সচিবালয়ে অনুষ্ঠিত হবে। তো পরবর্তী সংবাদে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। দূষণ আর দখলে বিলীন প্রায় ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার নয়নজলি খাল। এ যেন খাল নয়, ময়লা আবর্জনার বাগার। দূষণ আর দখলে একসময় স্বচ্ছ পানির দীর্ঘ খাল এখন নর্দমায় পরিণত হয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করেই শিল্প কারখানার দূষিত পানি ফেলা হচ্ছে এই খালে। আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। অস্তিত্ব সংকটে আশুলিয়ার ঐতিহ্যবাহী নয়নজলি খাল কালের বিবর্তনে আর এক শ্রেণীর দখলদারের কবলে পড়ে হারিয়েছে তার নাব্য প্রবাহ ও আকৃতি। বর্তমানে খালটির চিহ্ন পর্যন্ত নেই। এছাড়াও খালের গতিপথ পরিবর্তন করে তৈরি করা হয়েছে স্থায়ী ইমারত, যা বাঁধা পড়েছে পানি প্রবাহে। এদিকে অনুসন্ধানে 7টি কারখানা সহ মোট 18 জন দখলদারের নামের তালিকা তৈরি করেছে স্থানীয় প্রশাসন। এলাকাবাসী বলছেন শিল্প কারখানার দূষিত পানি পরিশোধন ছাড়াই খালে এসে পড়ছে, তাই শুষ্ক মৌসুমেও রাস্তায় জমে থাকে পানি। খালটি দখল হয়ে যাওয়ায় ইয়ারপুর ও আশুলিয়া ইউনিয়নের কমপক্ষে 19 গ্রামের মানুষ বর্ষা মৌসুমে থাকে পানিবন্দী। কালভার্টগুলা সবগুলা ডাউন হয়ে রয়েছে, এখন ওইগুলার উপরে একটু হালকা বৃষ্টি হলে মানুষের ঘরে পানি, মানুষের রাস্তায় পানি উঠে। কষ্টে আছি, অনেক দুর্যোগে আছি। বৃষ্টি হলে বিশেষ করে আমরা ঘরেও থাকতে পারি না, আমরা বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হয়। মানুষ জায়গা দখল করে ফেলাইছে, এর লেগে খাল ছোট হয়ে গেছে গা। যেটা মানুষের জনবান্ধব হওয়ার কথা ছিল, এটা জনদুর্ভোগের কারণ হয়ে গেছে। আমরা চাই এই খালটা অতি সত্বর উদ্ধার হোক। নয়নজলি খাল পূর্ণ উদ্ধারে ও সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার। এখানকার মানুষের জীবিকার অনেক অংশই আসলে নয়নজলি খালের উপর নির্ভর করছে। আমরাও জানি যে এখানের অনেক অংশ বেদখল হয়েছে। আমরা প্রশাসনের উদ্যোগে প্রত্যেকটি বেদখলকারী যারা দখল করেছেন সকলকে আমরা এখানে আইডেন্টিফাই করে তাদেরকে নোটিশ করা হয়েছে। খালটি পুনঃখনন করে পানি প্রবাহ ফিরিয়ে এনে জনসাধারণের উভয় পাশে ওয়াকওয়ে নির্মাণ ও বৃক্ষরোপণ সহ সৌন্দর্য বর্ধনের মাধ্যমে খালের এই করুণ অবস্থা দূর করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। লিওন আজাদ, RTV। বিডিআর হত্যাকাণ্ড তদন্ত ও বিচার নিশ্চিতে আবার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ের সাংবাদিকদের তিনি আরও বলেন, সড়ক অবরোধ করার দিন শেষ, বৈধ পন্থায় দাবি উপস্থাপন করতে হবে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময়ের সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা দেন। সভা শেষে পুলিশের চেইন অব কমান্ড ফিরিয়ে আনার উপর গুরুত্ব দিচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। চেইন অফ কমান্ড পুলিশ বাহিনীতে অবশ্যই বজায় রাখতে হবে। পলিটিক্যাল কারণে বিভিন্ন লোককে প্রোটোকল দিতে বাধ্য হয়, সেটা যেন না করে। বিধির বাইরে কোনো প্রোটোকল পুলিশ সুপাররা দিবে না। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের নতুন কমিশন গঠন করার পাশাপাশি জুলাই আগস্ট মামলায় যে সকল আসামি প্রকাশ্যে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। 5 আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে। এই নিরীহ মানুষগুলো অনেক ক্ষেত্রে মামলাবাজির শিকার হয়ে হয়তো ভোগান্তিতে আছে। এটা যেন এখন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় এবং সেই মতো ব্যবস্থা নেয়। ফ্যাসিবাদ সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় দেয়া অস্ত্রের লাইসেন্স বাতিলের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা, যদি না হয় লাইসেন্স বাতিল হবে এবং তার অধীনে যদি অস্ত্র কিনে থাকে সেই অস্ত্র অবৈধ বলে বিবেচিত। ওসি এসপি পদায়নে লটারির পদ্ধতি বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, দ্রুত 2701 জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। লটারির মাধ্যমে যে যাকে যেখানে পেয়েছে সেই লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদীর তীরে সরকারি খাস জমিতে 3 দশক ধরে মানবতর জীবনযাপন করছে বেদে সম্প্রদায়ের 14টি পরিবার। নেই কোনো স্থায়ী ঘর, নেই নিরাপদ আশ্রয়। বর্ষা এলেই বাড়ে তাদের দুর্ভোগ। ফরিদপুরের ভাঙ্গা থেকে মোসলেউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। আধুনিক সমাজে পিছিয়ে পড়া এক যাযাবর জনগোষ্ঠীর নাম হচ্ছে বেদে সম্প্রদায়। পথে পথেই যেন কেটে যায় পুরোটা জীবন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদীর তীরে কাঠের পাটাতনের উপর দাঁড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট ঝুপড়ি ঘর। এখানেই বসবাস বেদে সম্প্রদায়ের 14টি পরিবারের। প্রায় 40 জন সদস্যের এই সব পরিবার বছরের পর বছর ধরে লড়াই করছে নদী ভাঙন, বন্যা আর দারিদ্র্যের সঙ্গে। 1996 সালে এখানে বসবাস শুরু করেছিল প্রায় 40টি পরিবার, কিন্তু থাকার জায়গার সংকট ও অর্থ কষ্টের কারণে 26টি পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়। বিগত সময়ে ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রাম প্রকল্পে ঘর বরাদ্দ দেয়া হলেও আবেদন করেও পাননি তারা কোনো স্থায়ী আশ্রয়। আমরা অসহায় লোক, আমাদের কেউ জিগেও না, তাই আমরা এই জায়গায় বাঁচতে হারার মতন পড়ে রয়েছি। বর্ষাকাল আসলে পানি হয় মাঝার সময়, আমরা ঠিক মতো বাচ্চাদের তাই রান্না করেও খাওয়াতে পারি না, কেন পানি উঠে যায় আমাকে চুলার ভিতরে। ইউনো স্যার আমাদের একটু ঘর বাড়ি দিবার চাইছিল, জায়গা জমিন দিবার চাইছিল, তার পিছনে অনেকদিন ঘুরলাম, সে দিবার চাইও দিল না। এসব বেদে পরিবারকে পুনর্বাসনের কথা জানালেন নবনির্বাচিত এই এমপি। ঠিক আছে, দেখি এদের কিভাবে কোথায় পুনর্বাসন করা যায়, আমি দেখি চেষ্টা করবো, অবশ্যই আমার দায়িত্ব। যাযাবর বেদে সম্প্রদায় পরিবারগুলোর প্রত্যাশা, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে সামাজিক অবক্ষয় দূর হবে এবং নতুন প্রজন্ম মূলধারার সমাজে ফিরে আসার সুযোগ পাবে। লিওন আজাদ, RTV। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিব সহ বিভিন্ন ধর্মগুরুকে সম্মানী দেবে সরকার। এর মধ্যে পবিত্র ঈদ উল ফিতরের আগেই কিছু জায়গায় এর সম্মানী দেওয়া হবে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও এদিন দ্রুত সময়ের মধ্যে কৃষক কার্ড চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে সরকারি গাড়ি, ড্রাইভার ও জ্বালানি ব্যবহার না করার সিদ্ধান্ত নেন তারেক রহমান। পাশাপাশি ভিআইপি চলাচলে সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রোটোকল কমিয়ে আনার নির্দেশনাও দেন তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশি পর্যটকদের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতের শিলিগুড়ির হোটেলগুলো। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বাংলাদেশে নতুন সরকার গঠন ও সীমান্ত পরিস্থিতি শিথিল হওয়ার পরিপ্রেক্ষিতে হোটেল মালিকদের ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার এখন থেকে বাংলাদেশি পর্যটকরা নিয়মিত কক্ষ বুকিং করতে পারবেন। তবে অ্যাসোসিয়েশন সতর্ক করেছে, ভারতের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো উস্কানিমূলক আচরণে ভবিষ্যতে আবারও কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না তারা।
ভারতের ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে 7 আরোহীর সবাই নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় চাতরা জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ এর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করে। উড্ডয়মানের প্রায় 23 মিনিট পর বিমানটির সঙ্গে রাডার ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্যাক্স ম্যানিফেস্ট অনুযায়ী বিমানে 2 জন পাইলট, 1 জন রোগী, 2 জন পরিচর্যাকারী, 1 জন চিকিৎসক ও 1 জন প্যারামেডিক সহ মোট 7 জন আরোহী ছিলেন। খেলার খবর। টি-20 বিশ্বকাপে আজ সুপার 8-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে 2 দলের জন্যই এটি কার্যত বাঁচা মরার লড়াই। নেপালের বিপক্ষে কষ্টার্জিত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ইংল্যান্ড। এরপর স্কটল্যান্ড, ইতালি ও শ্রীলঙ্কাকে হারালেও স্পষ্ট হয়ে উঠেছে ইংলিশদের ব্যাটিং দুর্বলতা। বড় স্কোর গড়তে না পারা এবং টপ অর্ডারের অনিয়মিত পারফরম্যান্স ভাবাচ্ছে হ্যারি ব্রুকের দলকে। অন্যদিকে পাকিস্তান শিবিরেও ধারাবাহিকতার অভাব প্রকট। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় হার, ওপেনারদের রান খরা এবং স্ট্রাইক বোলার শাহিন আফ্রিদির অফ ফর্ম সব মিলিয়ে চাপে রয়েছে মাইক হেসনের শিষ্যরাও। পাল্লে কেলেতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।